প্রিয় দর্শক, জানা অজানার ১১তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত রয়েছেন। সম্প্রতি আমরা দেখলাম, অর্থাৎ ১২তম সংসদ এবং সেখানে ১২ তারিখের সংসদ এবং এই সংসদে নানান বিতর্কিত বিষয় ঘটেছে। সেগুলো যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আগের প্রেক্ষাপটটা এই ইলেকশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইলেকশনে আমরা কি দেখলাম যে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের মতো এত বড় একটা ভয়ঙ্কর দল, জান্নাতের টিকিট বিক্রিকারী এবং নারীদেরকে বেশ্যা বলে গালাগালি করা অসংখ্য ঘটনায় এই বাংলাদেশের মানুষ বেশ হতাশ হয়ে পড়েছিল যে এরা যদি কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করে ফেলে তাহলে বাংলাদেশ হবে একটা সিরিয়া বা আফগানিস্তান। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছিল। আপনারা জানেন জুলাই জঙ্গিদের কর্তৃক সো-কল্ড সে আন্দোলন এবং পরবর্তী তাদের ক্ষমতা দখল এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক তারা তৈরি করেছিল, যেভাবে খুল্লা পাকিস্তানের জাহাজ আসছিল, সেখানে অস্ত্র না গোলাবারুদ কী আসছে আমরা জানি না, একের পর এক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করলো। সব কিছুতে আমরা স্পষ্ট হয়েছিলাম যে কেবলা এবার পাকিস্তান। অজুহাত হিসাবে বলা হতো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং এই পুরো টালমাটাল অবস্থায় বাঁচবো কিনা মরবো বাংলাদেশের মানুষের এই অবস্থায় কিন্তু বিএনপিকে মানুষ বেছে নিয়েছিল মন্দের ভালো হিসাবে। বিএনপিকে আবারও বিশ্বাস করতে চেয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে। তারেক রহমানের পিতা যেহেতু একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং তার মা এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তারেক জিয়ার যতই বিতর্ক থাকুক না কেন বয়স বেড়েছে, পশ্চিমের দেশে দীর্ঘদিন থেকেছে, এই ভেবে মানুষ তাকে একটা সুযোগ দিয়েছিল। কিন্তু সংসদে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেখানে জাতীয় সঙ্গীতের সময় রাজাকারেরা দাঁড়ালো না, রাজাকারদের জন্য শোক প্রস্তাব করা হলো এবং ফেলানি সহ অন্যান্য, মানে এখানে কিছু কিছু মানুষের নাম উল্লেখ করা হয়েছে যাদের তুচ্ছ করা যাবে না, আবার তাদেরকে এমন মহান জায়গায় নেওয়া যাবে না যেই জায়গাগুলোতে অনেকেই আমাদের বসেছিলেন আছেন যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে। তার মধ্যে প্রধানতম আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মতিয়া চৌধুরী মারা গেলেন এই ইন্টারিম মব সরকারের আমলে। তাকে রাষ্ট্রীয় কোনো মর্যাদা প্রদান করা হয়নি এখন পর্যন্ত। এই সংসদে বিএনপি বলছে এর জন্য শোক, ওর জন্য শোক। কোথায় মতিয়া চৌধুরী? এরকম নানাবিধ বিষয়ে আমাদের জিজ্ঞেস থাকবে। সাইফুল আলম ভাই, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি এই সংসদ নিয়ে সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন। সংসদ নিয়ে সংসদ মানে নিয়ে আমার প্রশ্নটা এরকম যে আপনি কি দেখলেন এই সংসদ, এই ত্রয়োদশ সংসদ, এবং পরে বিস্তারিতভাবে এই যে শোকটোক এই প্রত্যেকটা ইয়েতে যদি আমরা ঢুকতাম। ত্রয়োদশ সংসদের যেটা, তো আমি মনে করি যে ত্রয়োদশ সংসদ যেভাবে শুরু হয়েছে সেখানে এর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, প্রথমত হলে এটার কোনো বিকল্প ছিল না, যে কোনো পদ্ধতি আছে যেখানে স্পিকার নিজে পলাতক, হ্যাঁ, তারপরে ডেপুটি স্পিকার জেলে, তখন যে পদ্ধতিতে বেছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফলো করা একটা পদ্ধতির মাধ্যমে গেছে। এটা শুরুটা ছিল অভিনব, যে এই শুরুতেই সংসদ নেতা বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধু না বলে মহানও না বলে না, প্রয়াত শেখ মুজিবুর রহমান এই পথ অবলম্বন করেছিলেন 73-তে সংসদ কর্ম। বঙ্গবন্ধুকে ফলো করে কিন্তু শুরু হয়েছে। তো এটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে আমরা আমার একটা প্রশ্ন তো আছে ভাই। চমৎকার। স্পিকার শিরিন শারমিন তিনি তো পলাতক নন, তিনি তো মিলিটারির জিম্মায় ছিলেন। ওয়েল, এখন যদি আপনি বলেন যে মিলিটারি রেজিমে ছিলেন, তাহলে এখন উনি কোথায়? এটা মিলিটারি জবাব দেবে। তাকে পলাতক বলতে পারি আমরা? না, তার মানে তার তার পরিবার, জানি না কোথায়। তাহলে আপনি কি পরিবারে শুধু একজন দুজন থাকে, ছেলে মেয়ে, নাকি আরো অনেক বিস্তৃত পরিবার? যেহেতু ওনার একটা বিশাল পরিবার, তো সেই বিশাল পরিবার কেউ নাই ওনার অবস্থান সম্পর্কে, যা কেউ একজন বাইরে আসতে পারে না যারা 17 বছর ধরে কলাটা মোলটা খেয়েছে? আমি পলাতক বলবো না তো কি বলবো? বলুক কেউ যে ওনাকে মিলিটারি আটকে রেখেছে, বলুক। কেউ তো আওয়ামী বলছে না। লীগের সেই অবস্থা নেই, মানে আওয়ামী লীগ বলছি না, ওনার পরিবার। পরিবার আচ্ছা, পরিবার তো পরিবারই। আপনার জন্য আপনার বাবা মা ফাইট করছে না? আপনার জন্য আপনার পরিবার ফাইট করছে না, সাফার করছে না? আপনার জন্য ভয়েস রেজ করছে না? কেউ না কেউ এত বড় একটা পরিবার, যে পরিবার বলা হচ্ছে যে বিভিন্ন সময় প্রশাসনিক এত অনেক বড় দায়িত্ব, সেই পরিবারের একটা সদস্য এখন পর্যন্ত, সে ধরুন উনি আটক, তার সন্তানরা কি করে? ওনার যদি সন্তান থেকে থাকে, সন্তানরা বলবে না আমার মা আটক? দরকার নাই স্পিকার সন্তানরা তো বলবে আমার মা আটক, তাই না? পরিবার। সো আপনি এটা পলাতক ছাড়া আমি আর কিছু বলতে পারি না, আনটিল আনলেস শিরিন শারমিন চৌধুরীর পরিবার থেকে কিছু না আসে।
আর্মিকে আপনি দায়ী করতেই পারেন। আর্মি দায়ী কেমনি করবো? আর্মি তাকে আশ্রয় দিয়েছে, একটু পর্যন্ত তারা ইনফরমেশন দিয়েছে, তারপরে তারা আর কিছু দেয়নি। তারপর হুম। উনি নিতে চেয়েছিলেন, পাসপোর্ট নিতে চেয়েছিলেন, নিতে চান নাই। সেটার জন্য তো অনেক প্রতিবাদ হওয়ার পরে পাসপোর্টটা উনি পান নাই, বা পাইছেন পরে, হয়তো পেয়ে গেছেন। তো আপনি এখানে আর্মির কাছে উনি গেছেন, আর্মিকে উপর আমরা ধরে নিলাম যে আর্মির কাছে উনি আছেন, তো কেউ না কেউ তো বলবে উনি আর্মির ওখানে আটক, উনি আছেন, উনি বেরিতে পারতেছেন না। তাহলে সে নাই পার্লামেন্টে ওনাকে পলাতক বলা যেত না। পার্লামেন্টে যে পলাতক বলা হয়েছে, তারা হুম। যৌক্তিকভাবে বলেছে, কারণ তাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু এইটাই, আমার কাছে যতটুকু ইনফরমেশন এইটাই, আনটিল আনলেস আই গেট জি। সাম আদার ইনফরমেশন, সে তো পলাতক। সো জি, আপনি সাইফুল যেটা আলম ভাই কথাটা বলছেন, স্পষ্ট। মানে আমার যে জিজ্ঞাসা ছিল, এটা দর্শকেরই জিজ্ঞাসা ধরে নেন। আচ্ছা জি, তারপরে এই যে সংসদের ব্যাপারে আপনি বলছিলেন যে আম শিরীন শারমিন নেই, বঙ্গবন্ধুর পথ ধরেই এইভাবেই স্পিকার নির্বাচন এটা করা হয়। এটা ভালো ছিল, ইট ওয়াজ গুড। মানে তারা একটা চ্যালেঞ্জ, মানে কোনো বিতর্ক বাদে কোনো বিতর্ক হয়নি, কিন্তু এই এই হুম। পথটা অনুসরণ করার কারণে কেউ কোনো বিতর্ক করতে পারে না। সবার যদি কেউ বিতর্ক করতে চায়, তখন বিএনপি বলতে পারে আমরা তো শেখ মুজিবুর রহমানের পাথ ফলো করছি। সো এটা নিয়ে কেউ, এটা টোটালি বলতে পারেন যে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের মুখ বন্ধ তো করে দিয়েছে, যে যে পদ্ধতিতে এই এটা শুরু হয়েছে। সেদিক থেকে ইট ওয়াজ গুড, কিন্তু ইট ওয়াজ নট গুড যখন, ইট ওয়াজ নট রিয়েলি গুড যখন এই জাতিসংগীত বাজার সময় এই আচরণটা করা হয়েছে। চিন্তা করে দেখেন, এই যে সাদা শকুনের দল দাঁড়ায় নেই, তাদেরকে আমরা কেন আশা তাদেরকে জামাতের কাছ থেকে আশা করব তাদের যে তারা দাঁড়াবে? তারা তো না, কখনোই জাতীয় সঙ্গীত শুনুন, মানে না। কেন করব, এই জন্য করব। প্রথমত হলো যে আপনাকে যখন রাষ্ট্রীয় আচারটাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, তখনও আপনি এটা ফলো করতে চান না। আপনি আশা করব হুম। না আমি, কিন্তু বলছেন ওরা ঔদ্ধত্য দেখিয়েছে, আমি এটা বলছি। রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে তার মিলিটারি অ্যাটাচে হোক আর যেই হোক, সে কিন্তু জামাতকে উদ্দেশ্য করে বারবার হাত দিয়ে আহ্বান জানাইছে যে দাঁড়ান। জি। আ আমরা তাহলে একটু দেখি, দর্শক, আমরা একটু ওই জাতীয় সংগীতের সময়কার জামাতের অবস্থান। অবশ্য জামাত ইসলাম তো এইটাই, আমরা অনেক সময় তাদেরকে মানে ভুলে মনে করার চেষ্টা করি না ওরা রাজাকার না। মানে রাজাকার তো রাজাকার, এটা তো হুমায়ুন আজাদ বলে গেছেন যে এরা আজীবন আমৃত্যু রাজাকার থাকবে, এতে কোনো সন্দেহ নেই। চুপ্পু বা অন্যান্য মুক্তিযোদ্ধারা, তারা মুক্তিযোদ্ধা থেকে রাজাকার হতে পারে, কিন্তু রাজাকার রাজাকারই থাকবে। ওই যে দেখেন, দেখেন, এই দেখেন। পিছনে যে নেভি ড্রেস পরা যে হাত জি, অথরিটি আমাদেরকে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো বলছে যে ওঠো, দাঁড়াও, কিন্তু না। শুধু তাই না, মির্জা ফখরুল আলমগীরকে shout করে। মাইক চালানোর মধ্যে জি, তাই তো আমরা দেখলাম সাইফুল আলম ভাই যে তিনি ইয়ে করছেন, মানে পয়েন্ট আউট করে দেখাচ্ছেন যে তোমরা ওঠো, দাঁড়াও, কিন্তু রাজাকার তাদের স্বরূপেই আছে, তারা কেন দাঁড়াবে? মানে হ্যাঁ, তা সেটা ঠিক আছে। আমার কথা হলো যে এই পার্লামেন্টে যেটা আপনি যেটা যে যদি কখনো এই পার্লামেন্টের উদ্বোধনী দিন নিয়ে কথা হয়, তাহলে এটা একটা কলঙ্কিত দিন, যেদিন আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে প্রকাশ্যে। হুম। এটা কলঙ্কিত। বা আরেকটা দিক থেকে এটা ঠিক আছে যে তারা বিতর্কহীনভাবে একটা স্টার্ট করতে পেরেছে, কিন্তু একই সঙ্গে এটা কলঙ্কিত একটা দিন, যেদিন আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সংসদে অবমাননার শিকার হয়েছে। বিতর্কহীনভাবে স্টার্ট করতে পেরেছে, এই জিনিসটা আমার কাছে স্পষ্ট না। এটা এই কোন জিনিসটা ভাইয়া বিতর্কহীন তৈরি করতে বিতর্কিত পেরেছে? বলছে মানে যে কোনো কেওস ছাড়া যে স্টার্ট করলো, যে নর্মাল যে প্রসেসে স্টার্ট হয়, বা হুম, আমাদের যে সাংবিধানিক যে কালচার আছে, সেই কালচার হলো সাবেক, মানে ইমিডিয়েট পাস্ট স্পিকার এসে নতুন স্পিকার নির্বাচন করেন। নতুন হুম। স্পিকার নির্বাচন হওয়ার পরে সেই নতুন স্পিকারকে শপথ নেওয়ানো হয়। সেই শপথ নেওয়ার পর দুই স্পিকার পাশাপাশি বসেন, পাশাপাশি বসে এক স্পিকার আরেক স্পিকারের কাছে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর করেন। এটা ছিল হুম। আমাদের নর্মাল প্রসেস। সেই নর্মাল প্রসেসটা এখানে ছিল না, কিন্তু এই নর্মাল প্রসেস না হওয়ার কারণে এটা বিতর্কিত হইতে পারতো। মানে এটা কোনো বিতর্কিত পদ্ধতিতে, যেটা আসিফ নজরুলরা চেয়েছিল। আসিফ হুম। নজরুলরা চেয়েছিল কি জানেন, যে এই স্পিকার, এই যে এই দায়িত্বটা ইয়ার মাধ্যমে, কেন ওই যে প্রেসিডেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছ থেকে নেবে, কে এই দায়িত্বটা হস্তান্তর করবে, এক, অথবা
সরকার এটা মনোনীত করবে একজন, অথবা আইন মন্ত্রণালয়ের মধ্যে আইন করে বের করে কে করতে পারেন এরকম একটা যোগ্য ব্যক্তি। আর 4 নম্বরে আসছেন প্রধান নির্বাচন কমিশন। সে পুরোটাই বিতর্কিত একটা পথের দিকে ঠেলে দিতে চেয়েছিল। সেই জায়গা থেকে বিএনপি বুদ্ধিমানের মতো একটা অতীত উদাহরণ টেনে এনে সে এই বিতর্ক থেকে নিজেকে মুক্ত করছে। আমি এটার কথা বলছি। এটা নিয়ে কেউ আর তর্ক করতে পারবে না যে তারা কোনো উল্টাপাল্টা পদ্ধতি, আসিফ নজরুলের দেখানো মানে কি বলে বাজে পদ্ধতিগুলো তারা ফলো করে নাই। তারা আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিটা আগে একবার বাংলাদেশে অনুশীলন হয়েছে সেটা করেছে। সেই অর্থে এই পার্লামেন্টের শুরুটা বিতর্কহীন এবং এই পার্লামেন্ট শুরুটা সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অসুন্দর, কিছুক্ষণের মধ্যে অসুন্দর করে ফেলছে এই রাজাকাররা, জামাত। আচ্ছা, ওরা এই তো কিছু প্লাকার্ড নিয়ে আর আসলো, মানে ও আগেরই প্রস্তুতি যে মব করব, সংসদ এখন মবের জায়গা। তারা তার চেষ্টাও করেছে। মহাবীর জায়গায় ওখানে রাষ্ট্রপতি উল্লেখ করে নাম উচ্চারণ করে উদ্দেশ্য চুপ্পু করে, চুপ্পু হ্যাঁ। করে অশালীনভাবে চুপ্পু চুপ্পু করে তারা চিৎকার চেঁচামেচি করছে। হুম। সো ওই এই যে এটা প্লাকার্ডগুলো, হলো এগুলো তারা নিয়ে সবচেয়ে, এসেছে প্রিন্ট করে। হ্যাঁ, প্রিন্ট করে নিয়ে আসছে। তো এটা হলো তার একটা মানে কলঙ্ক। আরেকটা কলঙ্ক এই পার্লামেন্ট স্থাপন করেছে এই পার্লামেন্ট উদ্বোধনী অধিবেশনের প্রথম দিন, সেটা হলো শোক প্রস্তাব। শোক প্রস্তাবের মধ্যে সাধারণত এক জীবন আমি দেখেছি যে সমাজের মানে প্রথমত পার্লামেন্ট মেম্বার বা কোনো মন্ত্রী বা কোনো সাধারণত কোনো আমলাও, সাবেক আমলা বা বিচারপতি হইলে হয়তো হইতে পারে, এরকম হয়। এরকম ব্যক্তিরা এবং মুক্তিযোদ্ধা সমাজে অবদান রেখেছে, এরকম ব্যক্তি বড় অবদান রেখেছে, মানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, মুক্ত, এদের কাউকে কাউকে বিবেচনা করা হয়। সব স্বাধীনতা পুরস্কার প্রাপ্তকে বিবেচনা করা হয় না। কিন্তু এখানে দেখা গেল কি রাম শাম যদু মধু যা আছে সব নিয়ে আসছে। আপনি এমনকি এখন ফাহাদ আবরার ফাহাদকে কারা হত্যা করেছে এখন কিন্তু পরিষ্কার, এটা শিবির হত্যা করেছে। কারণ আবরার ফাহাদের যে যাদের 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 বিরুদ্ধে হয়েছিল কি বলে চার্জশিট হয়েছে, অভিযুক্তদের আইনজীবী ছিল শিশির মনির। শিশির মনে প্লাস প্লাস যাদেরকে আটক করা হয়েছিল, আসামি যারা, তাদেরকে কাশিমপুর কারাগার থেকে কিন্তু ওই 5 তারিখে কিন্তু ভেঙে বের করে নিয়ে গেছে, 6 তারিখ বা 5 তারিখে নিয়ে শিশির গেছে। মনির। একইভাবে এই হাদির তো হত্যাকারী সকল তাকে কিন্তু ছাড়িয়েছে এই গ্যাংটা, এই আইনজীবী গ্যাংটা, এই জামাতি গ্যাং। তারে এবার মানে অস্ত্র মামলা এসে জেলে ছিল, যে একটা আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড নাম ছিল, এরকম কাউকে তাদের দরকার, যেভাবে দরকার ছিল হাসনাতকে, যেভাবে দরকার ছিল সার্জিসকে, যে আওয়ামী লীগের ভেতর থেকে কাউকে দেখানো। এখন দেখেন এখানে এই যে রাম শাম যদু মধু, ইভেন শিবির হত্যা করেছে, করে এটা রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়েছে। সেই লোকটা, সেই ছেলেটাকে আবার এখানে রাষ্ট্রবীর বানাচ্ছে। আর ফেলানির জন্য আপনার করোনা থাকতে পারে, আমার করোনা থাকতে পারে, অনেকের করোনা থাকবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কি মনে হয় ফেলানি আমাদের রাষ্ট্রীয় বীর? কোনো দিক থেকেই না। ফেলানি তো অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালিত সে মারা পড়ছে। হ্যাঁ, তা আপনি তাকে রাষ্ট্রীয় বীর বললেন, করেন কি করে? কোন কোন আপনার অনুভূতি থাকতে পারে, আবেগ থাকতে পারে, অনেক আবেগ, আপনার আবেগে আপ্লুত হয়ে যেতে পারেন, কিন্তু আপনি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে যে আরেক দেশে অবৈধ অনুপ্রবেশকারী একজনের জন্য আপনি অবৈধ অনুপ্রবেশকারীর জন্য আপনি আপনার পার্লামেন্টে শোক প্রস্তাব আনতেছেন, এটা হয়? পুরো ফেলানির ঘটনায় সাইফুল রহমান ভাই, আপত্তিকর একটা জায়গায় আমি শুধু দেখি যে তাকে গুলি করা হয়েছে অবশ্যই এটা suspected ভেবে। হ্যাঁ, কিন্তু তাকে ঝুলিয়ে রাখাটা, মানে ওইখান থেকে লাশ অপসারণ না করাটা, এটা অমানবিক। তো এই অমানবিক কাজ তো দুই পক্ষেরই, মানে এখানে তো বাংলাদেশেরও লাশ চেয়েছিল কিনা এটা অস্পষ্ট। আর ওই লাশটা কার, মানে যে জারি হোক, এটা ভারতীয় বর্ডার গার্ডের বিএসএফ এর উচিত ছিল তাকে নামিয়ে তার পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর। এটা তারা করেনি। এই 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 কারণেই তো দেশ এত টুকরা হয়েছে। মানে এগুলো তো আছেই, মানে বড় সবসময় ছোটকে, জমিদাররা কি করতো আমাদের, মানে এখনো তো আমরা সেই ছোটবেলায় পড়া মহেশ, সেই গল্প পড়লে এখনো সেই গফুর, আমেনা, তাদের এখন আমরা কাঁদি, বুড়ো হয়ে গেল চোখ দিয়ে কান্না বের হয়। কিন্তু যে পুরো সমাজের যে একটা অত্যাচার, যে আমি প্রতিষ্ঠিত, তুমি গরিব, তুমি তুমি তোমার কোনো সমাজে কোনো দামই নাই, তুমি মানুষই না, এটা মনে করা। ফেলানিকে মানুষ মনে করা হয়নি, এটা সত্য, কিন্তু সেই জন্য তাকে ফেলানিকে মানুষ মনে করা হয়নি, এতে কোনো সন্দেহ নাই। তো কিন্তু আমি এটা বলছি না, আমি আপনি প্রথম বলছি আমি আবেগ দিয়ে কথা বলছি না। আবেগ দিয়ে কিন্তু কথা বললে ফেলানিকে আমার আবেগের অনেক বড় জিনিস, তাই না, তাকে এভাবে হত্যা করাটা। কিন্তু কথা হচ্ছে আপনি একজন ব্যক্তি অবৈধ অনুপ্রবেশ করতেছে কোনো দেশে,
সেই দেশের অমানবিক আচরণের শিকার হয়েছে সে, হুম। এটা আপনি প্রতিবাদ করবেন, অনেক কিছু করবেন, প্রতিবাদের ঝড় উঠে যাবে, বাংলাদেশে বিপ্লব হয়ে যেতে পারে ফেলানির নামে, কিন্তু আপনি কি তাকে আপনার সংসদে রাষ্ট্রীয় বীর হিসেবে আখ্যায়িত করবেন অন্য দেশের প্রবেশ করার জন্য? পারেন আপনি এটা? আপনি ভুল মেসেজ দিচ্ছেন না? জি। আপনি কিন্তু এই কাজটা করে কিন্তু ভারতকে আবার একটা ভুল মেসেজ দিলেন। আপনি এর জন্য দুনিয়া উল্টা দেবা। ফেলানির নামে আপনি ফেলানি হল করছেন, কেউ না করছে। ফেলানি নামে স্মৃতিস্তম্ভ করেন, কোনো আপত্তি নাই, কিন্তু কিন্তু আপনি এটা করতে পারেন না, যেগুলো রেকর্ড হয়ে থাকলো। এই যেটা যখন সে আজ থেকে 50 বছর পরে যখন রিসার্চ হবে, তখন একজন ছাত্র যিনি এটার উপর রিসার্চ করবেন, যিনি পিএইচডি করবেন বা কোনো একটা মাস্টার্স ইয়ে লিখবেন, থিসিস লিখবেন, তিনি যখন ফেলানি নিয়ে দেখবেন যে আরে ফেলানি তো সব পড়তে হবে তাকে, ফেলানি সব দিতে হবে তাকে। যখন সে লিখবে ফেলানির জন্য এরকম শোক প্রস্তাব হয়েছে, এই ফেলানির ইতিহাস হলো এই, সে কি স্ট্যান্ড করতে পারবে তাকে রাষ্ট্রীয় বীর হিসেবে ঘোষণা দেওয়া? আপনি পারবেন? ভাই, আইনত যে আবেগ দিয়ে পারবেন? যেই দেশে হাদির মতো একটা ছেলে সে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হয়, মানে তাকে নিয়ে যদি কোনো বিদেশি যে কে হাদি, তার কি অর্জন কি দেশের জন্য, তখন এই শব্দ শুনে মানে তো এগুলো তো এই জুলাই জঙ্গিরা আমাদের দেশটাকে আসলে একদম এখন সংসদ পর্যন্ত এই একই একই জিনিস নিয়ে কথা বলতে হচ্ছে যে ফেলানি। আরও কি ডিটেল আছে যদি আমাদেরকে একটু বলতেন? আমি খুব বিনয়ের সাথে বলি যে আমাদের আসলে কপাল খারাপ, এই ধরনের বিষয় নিয়ে কথা আমি বলতে বলছি হয়। যে এখানে এই লিস্টটার মধ্যে আপনি দেখেন, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় এ, কোথায় কে, কোথায় আবরার ফাহাদ, কোথায় মুগ্ধ, কোথায় এখন পর্যন্ত মুগ্ধকে যে পুলিশ হত্যা করছে, এটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত না, সেই মুগ্ধ। তারপরে সেই কোথায় কি যেন, এটা যে জঙ্গিটা যে পুলিশ পিটাইছে, যেটা গায়ে আসলে আবু পুলিশ সাইদ। গুলি করে না, আবু সাইদ, আবু সেটার হুম। নামে এই যে মিথ্যাচারগুলো রয়েছে, এটা রাষ্ট্রীয় জীবনে এক জীবনে যখন এক সময়তে এগুলো ভাই সব যাচাই বাছাই হবে, হবে না তা না, তখন আমাদের এই কৃতকর্মগুলির জন্য কিন্তু এই প্রশ্নগুলি আসবে যে আমরা আসলে কেমন একটা জাতি। এটা হলো আমি আহ, বলতে পারি যে আহ, মানে এই সংসদের দুইটা বড় কলঙ্ক হিসাবে, সংসদ অধিবেশনের প্রথম দিনের দুইটা বড় কলঙ্ক হিসাবে এখানে ইয়া হবে। আরেকটা কলঙ্ক হবে হলো, যেটা হলো যে আহ, এই সংসদে প্রথমবারের মতো এরকম আমাদের দেশে প্রথমবারের মতো এরকম প্ল্যাকার্ড টেকার্ড নিয়ে একেবারে হাজির হয়ে লাঠিসোঁটা নিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারছে। পার্লামেন্টের ভিতরে আপনি লাঠিসোঁটা নিয়ে ঢুকবেন কি করে? প্ল্যাকার্ড হাতে আপনি ঢুকেন কি করে? কেমনে ঢুকলো? এক্স্যাক্টলি, এটা কেমনে কেমনে সম্ভব হলো? এটা কিভাবে সম্ভব? আপনি সম্ভব ওখানে? ওখানে তো আপনি কোনো খাওয়া নিয়ে ঢুকতে পারেন না, ওটা নিষিদ্ধ। ওই সংসদের ভিতরে খাওয়া নিষিদ্ধ, পানি খাইতে পারেন শুধু। এবং ইভেন কফি খাইতে হলে দেখবেন স্পিকার বলে, হ্যাঁ মাননীয়, যখন বাজেট অধিবেশন দেন বলে, মাননীয় অর্থমন্ত্রী আপনি একটু চা খান, কিন্তু স্পিকার কিন্তু আগাম বলে দেয় যাতে চাটা আসে এবং চা খেতে পারেন, গরম পানিটা আসে, গরম পানিটা, কারণ লম্বা বক্তৃতা দিচ্ছে, গলা শুকায় যায়, হয়ে যায়, সে শেখাচ্ছে। সো যেই পার্লামেন্টের ভিতরে এসব বিধি নিষেধ আছে, সেই পার্লামেন্টের প্ল্যাকার্ডটাতে ঢুকলো কি করে? এবং এখানে যদি সে ধরেন, সে, আমি হাইপোথেটিক্যালি বললাম, এই টোটাল এই সাদা শকুনের দল যদি এই লাঠিসোঁটা হাতে রাষ্ট্রপতির দিকে যাইতো, তাহলে কি হতো? জাস্ট থিঙ্ক, জাস্ট ড্রিম করেন। গেট যাচ্ছিল, আমি ওই ওই দৃশ্যটা একটু না না, দেখার চেষ্টা করব। জাস্ট ড্রিম করেন। হ্যাঁ, যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, রাষ্ট্রপতির দেখেন। সামনে বেশ কিছু মানুষ দাঁড়ানো ছিলেন। সংসদে সাধারণত এরকম আমরা না মারুড শিল্ড দেখি না। না, এটা কারণ কি? ওইটা হলো কর্মকর্তারা, ওকে। এটা এরা না, এটা হলো না, ওরা সংসদের না, আচ্ছা, কর্মকর্তারা রাষ্ট্রপতির সামনে প্রস্তুতি নিয়ে ছিলেন যে যদি তেরে মারতে আসে তাহলে থামানো যায় কিনা আর কি। আচ্ছা, মানে এরা হইলো এদেরকে, এরা হইলো সংসদের কি বলে জানো এদেরকে, দেখছেন সার্জেন্ট অ্যাট আর্মস না কি যেন বলে, সার্জেন্ট অ্যাট আর্মস এর প্রতিনিধি দল আর কি। ওরা ওরা সশস্ত্রর ওখানে, কথা আমি বলছি না। না ফজলুল ভাই, সশস্ত্র আমি না একটু ওরা। আমরা একটু দেখি যে তাকে নিয়ে আমি ওই স্লোগানটা একটু দেখার চেষ্টা করছি। ওইটা একটা ভিডিওতে দেখেছি, তাকে যখন এই জামাত ইসলাম মানে চুপ্পু টুপ্পু বলে অশালীন ভাষায় কথা বলছে, তখন তার সামনে বেশ কিছু লোক দাঁড়ানো ছিলেন, দাঁড়ানো ছিল। এক প্রকার শিল্ডের মতো। মানে আমার মনে হয়েছে যে এক্ষুনি তাড়িয়ে মানে যেতে পারে, তার দিকে ছুটে যেতে পারে এবং সেই ব্যক্তিরা কোনোভাবে তাকে রক্ষা করতে পারে কিনা। আমি সেই ভিডিও ফুটেজটা দেখছি, যে আপনি বিশ্লেষণ করে যান, দর্শকদের আমি দেখিয়ে রাখবো। আর প্রিয় দর্শক, আপনাদেরকে বলি যে আপনাদের কমেন্টগুলো আমি পিন করে রাখছি, একটু পরে আমি পড়ে শোনাবো। জি। তো প্রথম হলো যে এই যে লাঠিসোঁটা নিয়ে ঢোকা, হুম। এটা কোনো সংসদে আমাদের এই পর্যন্ত ঘটেনি, বাট সেটা অ্যালাউ করা হয়েছে। এট দ্য সেম টাইম সার্জেন্ট অ্যাট আর্মসকে অ্যালার্ট রাখা হয়েছে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য তারা যেন অ্যালার্ট থাকে।
কেন? ধরেন ধরেন এরকম একটা ঘটনা ঘটতে থাকতো, ওখানে কি হইতে পারতো? আচ্ছা, সিম্পল, ওখানে রক্তক্ষয় হতে পারতো, কারণ হুম। রাষ্ট্রপতিকে রক্ষা করা এসএফ এর দায়িত্ব কিন্তু তখন। সে এসএফ কি করতো? আমার মনে হয় এসএসএফ কনফিউজ থাকতো ওয়াকারের মতো। তারা বলতো আমিরে জামাত যেহেতু বলছে ভালোই বলছে। আমি বিশ্বাস করি না ভাই। বাংলাদেশের আর্ম ফোর্সদের আমি বিশ্বাস করি না। এবং এই সংসদেই তো এই লোকগুলোর কথা বলছিলাম তাই, আর এই সংসদেই তো ছেলেপেলে বসে বিড়ি খেলো। এই সংসদেই হ্যাঁ, তো। কি করে এই মিলেটারি এই থাকতে এটা সংসদ কিভাবে তো সম্ভব? টোটালটাই শেষ, এটা মাইকিং সিস্টেম শেষ, সবকিছু শেষ করে ফেলছে তো। যাই হোক, হুম, সো এটা হলো 3 নাম্বার। আমি বলছি যে এখানে এটা একটা কলঙ্কজনক একটা ইয়ে হিসাবে থাকবে। সো এই 3-4টা ঘটনা আছে যে পার্লামেন্টটাকে মানে বিতর্কিত না, কলঙ্কিত করেছে। হুম। থ্যাংক ইউ। জি, প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন, যদি শেয়ার করেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন ভালো হয়। একজন কমেন্ট করেছেন, আসাদ ভাই চা তো পানি, এইটা কফি এবং প্রতিদিন এটাই হয়। আমি ঠান্ডা মানে বানাইয়া ধরেন রেখে টেকনিক্যাল এই পুরো বিষয়টা সেট আপ করতে করতে এটা হয় না, চা আর বা কফি আর খাওয়া হয় না, ঠান্ডাই খেতে হয় পরবর্তীতে। ধন্যবাদ দিয়েছেন। তারপরে হাজার হাজার ফেলানি বছরের পর বছর সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরে আসে, সে বিষয়ে কারোর কোনো ইয়ে নেই। এটি অকখ ইউটিউব চ্যানেলটি সাইফুল আমিন ভাই, সেই চ্যানেলে কমেন্ট করেছেন সাগরকান্তি দাস, অনেক ধন্যবাদ। আপনার কথা সত্য, সৌদি আরব থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে ধর্ষিত হয়ে মানুষ ফিরলেও সে বিষয়ে কোনো, এটা ফেলানি কিছু না, ফেলানিটা অজুহাত। আহ, তো ভারতের বিরুদ্ধে অজুহাত তৈরি করার জন্য নানান মিথ্যা কথা বলেছিল। আসিফ নজরুল বলেছিল ২৬ লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তাদের ১.৫ বছর হয়ে গেল। সেই হায়াল্লা খালেদ খ্যাত আসিফ নজরুল বলেছিল, আমি যদি কখনো মন্ত্রী হতে পারতাম, মন প্রাণ দিয়ে মানুষের সেবা করতাম আল্লাহর হৃদয় জয় করার জন্য। তো সেগুলো গেছে, দেখেন একটা ভারতীয় সে অবৈধ দেখাতে পারেনি। আরও কয়েকটা কথা বলা হতো যে ভারতের সাথে গোলামির চুক্তি শেখ হাসিনা সব ভারতকে দিয়ে দিয়েছেন। তারপরে মব ইউনুস আসার পর দেখলাম ভারত একের পর এক বাংলাদেশের সাথে চুক্তি বাতিল করলো, তার মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি, তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল। তারপরে দেখলাম যে আমরাই না খেয়ে মরে যাবো এমন অবস্থা হয়ে যাচ্ছিল। আবার ভারতের কাছে ধর্না ধরা, হাত পা ধরা যে না এগুলো করো না। তো ভিসা বন্ধ যে হয়েছে, এখনও বন্ধ রয়েছে, এখনও খোলে নাই। তো আমরা জানি আসলে কি ঘটেছে। এগুলো হচ্ছে অজুহাত। ফেলানির হত্যার বিষয়টি বিচ্ছিন্ন, তবে এই ঘটনাটি অমানবিক। ভারত যেটা করেছে, তার লাশ ঝুলিয়ে রেখেছে কাঁটাতারে। তো দিনের পর আসিফ দিন নজরুলের ঝুলেছে। কথা উঠেছেন না, আমি একটা কথা বলি, মজার ব্যাপার। জাস আসিফ নজরুল আজকে আহ, এই সরকারকে তেল তেল মেরে একটা হুম, বিশাল স্ট্র্যাটাজি দিয়েছে, এরকম যে স্টার্টিং অন্তর্বর্তী সরকার আমাদের সময় ছিল দুর্দান্ত এক রোলার কোস্টার, অমুক টমুক বলে এই সরকার এই করতেছে, ওই করতেছে, সেই করতেছে, আমি প্রশংসা করে একটা বিশাল একটা চিঠি লিখছে। হ্যাঁ, হুম, সেখানে ২৫০-এর উপরে কমেন্ট ছিল। আমি হুম। তখন ভাবছিলাম যে হ্যাঁ, আমি একটু ইয়ে করি, একটু ইয়ে করে রেখে দিই। একটা কমেন্টও পাই নাই যে তাকে ধন্যবাদ দিছে, গালাগালি করে ছাড়া। ২৫০-এর উপরে কমেন্ট। এখন দেখা গেল যে শেষ তার ইয়ে থেকে সব স্ট্যাটাস থেকে কমেন্ট ফেলায় দিছে, সবগুলো স্ট্যাটাসে কমেন্ট ফেলায় দেয় না, মানে অফ করে দিয়েছে। এই হলো তাদের অবস্থা। সো সেই আসিফ নজরুলের কথা যখন আপনি বলেন, তখন আমার মনে হয় যে এদের নাম উচ্চারণ করাটাই আমাদের ঠোঁট এবং জিহ্বা এবং সব কিছুর জন্য একটা বিষাক্ত জিনিস। সো জি, হ্যাঁ, প্লিজ। এরা হচ্ছে যে সমাজের কীট, নির্লজ্জ, এরা এগুলো করবে। সাইফুল ভাই, এই মব সরকারেরই আপনি সংসদের দিকে আবার একটু দৃষ্টি দিতে বলবো। তবে একটা জিনিস দেখে আসি, মব সরকারের কোন কোন অবদানকে আপনারা অস্বীকার করবেন সেটি দেখানোর জন্য জাস্ট এই চিত্রটি, এই ভিডিও ফুটেজটি দেখুন। এখানে অনেকগুলো পাসপোর্ট দেখতে পাচ্ছেন। নেদারল্যান্ডসের অ্যাম্বাসি থেকে পাসপোর্টে ভিসা দিয়েছিল, সেই ভিসা ডেকে নিয়ে ক্রস দিয়ে দিয়েছে। বাংলাদেশিদের কোথাও আর তেমন কোনো মূল্যায়ন আগে তো ছিলই না, এখন একদম পুরো মিসকিন বানিয়ে দিল আমাদেরকে আর কি। মানে ইউনুস বলেছিল যে আমরা কোথাও যাব না, সবাই আমাদের কাছে আসবে। ঠিকই করেছে, একদম ঠিক সত্য কথা বলেছে। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই, সবাই আমাদের কাছে আসবে। গরিবের বউ সবাই ভাবি ডাকতে এসে, ওই যে ধরেন কীরকম উদাহরণ দেই, যে ধরেন আপনি আমরা বাংলাদেশে দেখেছি না যে হরিলুট করতে আর কি, হরিলুট, তো সেইটা করতে বাংলাদেশে আসবে। যেটা ওই ব্রিটিশরা এসেছিল এখানে সওদা করতে এসে এখানে আমাদের ভিখারি মনে করে আমাদের পুরো দখল নিয়ে নিয়েছিল। ওইভাবে বাংলাদেশে সবাই আমাদের এখানে আসবে। এটা হচ্ছে যে পরাশক্তির কথা বলেছেন, যে এইটাকে ব্যাটল গ্রাউন্ড বানাইতে হলে যে যে আমেরিকান মিলিটারি, রাশিয়ান মিলিটারি, ভারতীয় মিলিটারি আসবে আমাদের দেশে, চাষাবাদ করবে, অর্থাৎ এখানে বসে বসে যুদ্ধ খেলবে। এই কথাটাই বলেছেন। আমরা আর কোথাও যাব না, সব রাস্তা বন্ধ। দেখুন, এই 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 হচ্ছে যে বর্তমান অবস্থা।
সেলিম পারভেজ তিনি লিখেছেন তার পোস্টটি, এমন ঘটনা যেন আমাদের সাথে আর না ঘটে, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। আজকের এই ঘটনায় অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে, যে স্বপ্নগুলো তারা পরিশ্রম, আশা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গড়ে তুলেছিল, সেগুলো হঠাৎ করেই থেমে গেল। আমরা আশা করি ভবিষ্যতে শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতি আরও দায়িত্বশীল হবে। আমরা একটু এই সাইফুল ভাই প্লিজ এটা একটু আমরা ইয়েটা শুনি ভিডিওতে, যে শিক্ষার্থীরা কি বলছেন। এইভাবে মানে এই শিক্ষার্থীরাই তো ডেকে এনেছিল ইউনুসকে, এই শিক্ষার্থীরাই বলেছিল লোকটারে কেউ থামান, এই শিক্ষার্থীরাই বলেছিল অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছেন আমাদের ওস্তাদ সুধী মহাজন স্যার। শুনি তারা এখন কি বলছে। এই যে দেখো, বাংলাদেশি স্টুডেন্ট যাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের পাসপোর্টে ভিসা লাগার পরেও ক্রস চিহ্ন দিছে এভাবে। 50 স্টুডেন্ট, 50 জন স্টুডেন্টদের এভাবে জীবন লাইফটা নষ্ট করে দিছে। এই যে নেদারল্যান্ড এম্বাসির সামনে, এই যে দেখো সবার ভিসা আছে, বাট ভিসায় কি অ্যাপ্রুভাল নাই, ক্রস চিহ্ন দিয়ে দিছে। হ্যাঁ, সাইফুল ভাই আমরা শুনলাম এবং দেখলাম, আমরা এটাও বিভিন্ন ছবি থেকে দেখছি যে জাইমা রহমান সহ তারেক জিয়ার পরিবারের সদস্যদের সাথে কিন্তু ইউনুস ছিল সংসদে। মানে দেশটাকে সব ধ্বংস করে দেওয়ার পরেও সে সংসদে ঢোকে কিভাবে? যদিও তার এখানে খুব কষ্ট হবে, কারণ এই সংসদে সে কোনো একটা দায়িত্ব বা লোকটার কেউ থামান 50 বছর হিসেবে থাকার একটা তার ধান্দা ছিল। তো ইউনুস সংসদে ছিল? আমি কয়েকটা ছবি দেখেছি যেখানে ইউনুসের মানে তারেক জিয়ার পরিবারের সাথে, আমি সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি, যেখানে ইউনুসকে দেখা আমি আরো খোঁজ নিয়েছিলাম, আমি জানি যে আমি শুনছিলাম যে সে আসে নাই। যাই হোক, হইতে পারে। আমি এটা ক্রস চেক করার চেষ্টা করছি। দর্শক আপনাদের কারো কাছে এই লিঙ্ক থাকলে আমাদের একটু জানাবেন। ছিল না? কারণ কারণ জাইমা এবং জাইমা, তারপরে তারেক রহমানের ওয়াইফ এবং কি বলে ইয়ের কোকোর ওয়াইফের সাথে ছিল হলো তাদের মামা, কি শাহেদ ইস্কান্দার যেন উনি ছিল। তো ইউনুস তাইলে ছিল, অনেকেই বলছেন ছিল। হ্যাঁ, তাহলে তো আমি এরকম ছবি দেখেছি, কিন্তু এগুলো সত্য মিথ্যা এখনো নির্ধারণ করতে পারছি না। না, সবাই বলছে, এখানে আপনার দর্শকরা সবাই বলছে ছিল। জি, অতিথিদের একটা সেকশন ছিল, সেখানে দেখা যাচ্ছে ইউনুসচারে এই যে জাইমা রহমান, এই যে এটা উপরে, মানে এই হচ্ছে ইউনুসচা। আমি আরো দেখাচ্ছি, আপনি একটু যদি, মানে শর্মিলের সাথে ইউনুস ছিল। জি। তো এই ইউনুসের ব্যাপারে যে দেশটারে ধ্বংস করে দিয়ে যে গেল, এবং সে আবার সংসদে ঢোকে কিভাবে, বা অন্ততপক্ষে শাস্তি ছাড়া দেশে নিরাপদে ঘুরছে, তাকে কি নিরাপত্তা দিচ্ছে কেউ? হ্যাঁ, সে তো এসএসএফ নিয়ে নিছে না। যেদিন নির্বাচন তার 2 দিন আগে একটা ক্যাবিনেট বৈঠক হয়েছিল, স্পেশাল ক্যাবিনেট। সে স্পেশাল ক্যাবিনেটেতে সে এসএসএফ এর নিরাপত্তা নিয়েছে 1 বছরের জন্য, এবং নিজেকে ভিভিআইপি, কি যেন ভিভিআইপি বাংলা কি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ইউনুস এখন অন্যতম অতি গুরুত্বপূর্ণ যাকে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে। সো তারেক জিয়া বাতিল করে না কেন? তাই যে নিশ্চয়ই তাদের একটা এগ্রিমেন্ট আছে, এইটাই তো হলো, নিশ্চয়ই একটা এগ্রিমেন্ট আছে। না, এগ্রিমেন্ট না থাকলে কি করে এই লাস্ট ক্যাবিনেট, যে ক্যাবিনেট এই সিদ্ধান্ত নেওয়াটাই হলো প্রশ্নবিদ্ধ। এটা সে নিতে পারতো, 6 মাস আগেই নিয়ে নিতে পারতো, কিন্তু সে 2 দিন আগে কেন নিল? 2 দিন আগে নিচ্ছে এই জন্য যে সে দেখেছে যে সে আসলে এই ক্ষমতার বাইরে গেলে তার অবস্থানটা খুব দুর্বল হবে এবং সে নিরাপত্তাহীন হবে। এটা আগে ভাবে নাই সে। যখন 6 মাস আগেও মনে করছে যে সে অত্যন্ত পপুলার, সে মনে করছে যে তাকে বাঙালি খুব আদর করবে, আদর করে করে তাকে রাখবে। কিন্তু সে পরে দেখতে পেয়েছে, সে যখন মানে বিভিন্ন জায়গাতে যে রিয়াকশন করেছে বা বিভিন্ন অ্যাডভাইজারদের কাছ থেকে সে যেটা পেয়েছে যে তার নিরাপত্তার প্রয়োজন আছে, এই জন্য সে এসএফ নিয়ে এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে দেশে অবস্থান করছেন। আর তিনি সেই শরীফ ওসমান হাদি হত্যা হওয়ার পরে কেঁদে কেঁদে বলছিলেন, শরীফ ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের সাথে অনেকটা তুলনা করে ফেলেছিলেন। তার মনস্তত্ব আমি বোঝার চেষ্টা করছি, প্রিয় দর্শক, আমি যদি ভুল হয়ে একটু জানাবেন, যে উনি হয়তো সংসদে গিয়ে হাদিকে মিস করছিলেন। হাদি থাকলে তার মবের অন্যতম সর্দার, মানে সে তো মব সর্দার, তো তার অন্যতম সোলজার ছিল হাদি। দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার, আমার এই দাবি না মানলে এইটা ওইটা ছিঁড়ে ফেলাবো। মানে সংসদে এরকম একটা লোক থাকলে ভালো হইতো না? হ্যাঁ, তো মাননীয় স্পিকার সে এই কথা শুনে বলতো যে মাননীয় সংসদ সদস্য শরীফ ওসমান হাদির এই প্রস্তাবনা মেনে নেওয়া হলো না। সে তো ওই মুখ দিয়ে ওই সব জিনিস, হ্যাঁ,
মানে কি একটা সংসদীয় ভাষা বিষয়, পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সম্ভাবনা অবধারিত, কিন্তু সেটা হইল না। তো তার জন্য তো নিশ্চয়ই ইউনূস সাহেবের খারাপ লাগবে। সাইফুল্লাহ ভাই, পরবর্তী সংসদ অধিবেশন এবং তারেক জিয়া সরকারের শাসন আমল নিয়ে আপনার কি মতামত? দুইটা প্রশ্ন। একটা একটা হচ্ছে যে আমরা প্রগতিশীলদের একটা অংশকে দেখেছি যে বিএনপিকে ভোট দাও এরকম একটা ডাক দিয়েছিলেন, যে কাজটা আপনি করেননি। আপনি কিন্তু ভোট দিতে বলেননি, বরং ভোট বর্জন করতে বলেছিলেন, কারণ এটা সর্বদলের সমন্বয়ে, সর্বদলের উপস্থিতিতে, অর্থাৎ যে শব্দটা আমরা বারবার শুনেছি এসেছি, ইনক্লুসিভ। তো এটা ইনক্লুসিভ ইলেকশন ছিল না, আওয়ামী লীগকে সেখানে থাকতে দেওয়া হয়নি, এবং এটা অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে এটা করা হয়েছে। তো আমাদের আহ্বান ছিল যে আপনারা ভোট বর্জন করুন। অনেকে আবার বিএনপিকে ভোট দিতে বলেছিলেন, এবং তাদের মধ্যে অনেককেই দেখি খুবই হতাশ। বিএনপি কেন রাজাকারদের জন্য শোক প্রস্তাব করছে, বিএনপি কেন রাজাকারদের সাথে তালে তাল মিলিয়ে কথা বলছে, বিএনপি কেন ওই ওই যে মানে খাল কেটে কুমির এনে কান্নাকাটির মানেটা কি? মানে বিএনপি যে এই কাজগুলো করবে, যুদ্ধকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অবজ্ঞা করা, এমনকি এই যে রাজাকার আলবদর এদের জন্য শোক প্রস্তাব করা, তাদেরকে সংসদে আবার বসানো আগের মতো, এগুলো তো বিএনপি করবেই। তাহলে ওই পক্ষটা বিএনপিকে কি মনে করে ভোট চাইছিলেন বিএনপির পক্ষে? আপনার কি মনে হয়? আমি যখন এই ভোট বর্জনের বিষয়টা, ধরুন আমিও যখন বিভিন্ন অনুষ্ঠানে আমি বলছিলাম, তখন আমাকে অনেকে বলছে যে এইটা খুব বাজে হবে, যে এটা আওয়ামী লীগের একটা ওপেন পলিসি হইতে পারে, কিন্তু গোপন পলিসি হওয়া উচিত, যে ভোট দেওয়া এবং বিএনপিকে জেতানো। কেন? ওনাদের যুক্তি হলো যে জেতানো উচিত এই জন্য যে রাজাকাররা যেন ক্ষমতা না আসতে পারে। তখন আমার সাথে এরকম ডিবেট হতো, আমি বললাম, তাহলে রাজাকাররা যেন ক্ষমতা না আসতে পারে, রাজাকাররা তো অলরেডি ক্ষমতায়, তারা অলরেডি ক্ষমতায়। তো আপনি রাজাকারদের তখন বলেন যে এটা যদি তাই হয় তাহলে তো রাজাকারদের চেহারা আমরা দেখতে পেলাম। এখন রাজাকারদের আমি বললাম যে দেখেন, রাজাকারদের আসল চেহারা এখনো উন্মোচিত হয়নি। এই চেহারাটা উন্মোচিত হয়, মানে যে কোনো জিনিস যদি আপনি ধ্বংস করতে হয়, যে কোনো কিছু যদি আপনি মাইনাস করতে হয়, তাহলে তার এক্সট্রিমটা জানতে হবে আপনার। এক্সট্রিমটা কি জিনিস? পাবলিক যদি ভোট দেওয়ার জামাতরে নিয়ে আসে, পাবলিক দেখবে যে জামাতের এক্সট্রিমটা কি। আর যদি ভোটে আমরা কায়দা কানুন করে বিএনপিকে জেতাই, এতে ইয়াটা হবে কি, আমরা পাবলিককে আসল জিনিসটা দেখতে বাধা দিলাম। এতে হয়টা কি, আবারও এরকম একটা ঘটনা ঘটবে। কারণ এই জীবগুলো উকুনের মতো বা অন্যান্য পোকামাকড়ের মতো আপনার শরীর থেকে, আপনার ভিতরে থেকে আপনার রক্ত চুষেই সে বড় হইতে থাকবে আবার। সো এদের একেবারে যে বড় হওয়াটা দেখে নিই আমরা, এরা বড় হলে কি করতে পারে। সো যদি যাক যাক না, এক্সট্রিমটা তো আমরা দেখলাম, বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে, আমরা দেখি নাই। সো জামাত ক্ষমতায় আসলে আমাদের কি অসুবিধা ছিল? আমাদের কোনো অসুবিধা ছিল না। আপনি বাংলাদেশের রেকর্ড হতো জামাত ক্ষমতায় আসছে, এই তো পৃথিবীতে একটা গিনেস বুক অফ রেকর্ড একটা থাকতো যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসছে, এই তো। আর এটা হলো আমরা অত্যাচারিত হবে, তো অত্যাচারিত আমরা কম হইলাম কিসে? তো তার চেয়ে বেটার হলো পাবলিকের হাতে ছেড়ে দাও, পাবলিক যেটা করে করুক, নিজেরা ডিসাইড করার দরকার নাই। কিন্তু আমি জানি যে আমারটা এক্সট্রিম লাইন। আমাদের দেশের মানুষরা সাধারণত মধ্যপন্থায় বিশ্বাস করে অনেকটা। আমি এই জায়গাটাতে একটু এক্সট্রিমিস্ট ছিলাম, যে নো, যদি জামাত আসে আসুক, লেট আস সি হোয়াট জামাত ইজ। আমরা দেখি না জামাত কি জিনিস। জামাতকে তো আমরা ইউনুস আর জামাতের মধ্যে আর কি পার্থক্য হইতে পারে, আর কি হইতে পারে, আমরা এটা দেখা উচিত না? তো না, আমাদের উচিত জামাতকে কোনোভাবে, জামাত ঠেকাও। আরে আমি বললাম, যদি আমার যুক্তি ছিল, যদি জামাত আসে, যারা আওয়ামী লীগেরা যে যুক্ত, যদি জামাত আসে, আওয়ামী লীগের প্রাসঙ্গিক হইতে বেশি দিন লাগবে না, আওয়ামী লীগ কামব্যাক করবে খুব দ্রুত। আর যদি বিএনপি আসে, আওয়ামী লীগ কামব্যাক করবে পরে। কেন? কারণ বিএনপির প্রথম 2 বছর বা 3 বছর কিন্তু বিএনপি চেষ্টাই করবে অ্যাকোমোডেট করে চালানো। তারপরে 2 বছর বিএনপি দেখাবে যে বিএনপি কি জিনিস, বিএনপি জামাতের, তখন আওয়ামী লীগ দৌড়ের উপরে থাকবে। আওয়ামী লীগ যেরকম 17 বছর ক্ষমতায় ছিল, বিএনপির কোন 17 বছর থাকবে। সো একটা ফাইট যদি না হয়, জাস্ট জেনুইন ফাইট, মুখোমুখি পরিষ্কার হওয়া, আপনার শক্তি কি আমার শক্তি কি, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো, তখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করতে পারি না। সমঝোতা করতে করতে তো আজকে ইসলামিস্টরা আমাদের কান্দে চাপছে। শেখ হাসিনা যদি হাজার হাজার মডেল ইয়ে না করতো, হেফাজতের সাথে খাতির না করতো, ওটার সাথে মাদ্রাসাগুলির জন্য উনি আলাদা ইয়ে না করতো, মাদ্রাসা শিক্ষাকে মেইন স্ট্রিম শিক্ষার সাথে মিলায় না ফেলতেন, তাহলে কি আজকে আমাদের এই সিচুয়েশন হয়? এটা তো কম্প্রোমাইজ। সো কম্প্রোমাইজ করা যাবে না। লেট পিপল ডিসাইড, পিপল কি করে। কিন্তু এই কথাটা আসছিল যে
না, বিএনপিকে নিতে হবে জামাত। এখন আপনারা দেখেন বিএনপি কি জামাতকে অ্যাকোমোডেট করে চলতেছে না? করে নাই? প্ল্যাকার্ড সহ সংসদে ঢুকছে না? তারা যদি সংসদে থাকতো, যে কাজটা করতো তার চেয়ে বেশি খারাপ কাজটা কিন্তু এখন করবে। সো ওরা আমাদের চেনার জন্য হলো, যদি আসুক, পাবলিক যদি দিক, পাবলিক বুঝুক, পাবলিক জঙ্গি উত্থান ঘটায় তো মবের শিকার হয়েছে। পাবলিক জঙ্গি উত্থান করে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা এই খারাপ হয়েছে। পাবলিক জঙ্গি উত্থানের দেখায় বাংলাদেশের মানে ভাবমূর্তি। আপনি একটু আগে দেখালেন পাসপোর্টে ভিসা দেওয়ার পরে ক্যান্সেল করে দেয়, এটা করছে। পাবলিক এটা বোঝা উচিত না? সো আমার কাছে কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত মনে হয় যে এটা পাবলিকেরই ফেয়ারলি, পাবলিক আসলে বুঝছে কিনা যে তারা আসলে জঙ্গিদের উত্থান ঘটেছে। আপনি যদি, আমার একটা ধারণা, যদি এই ধরেন ফেয়ারলি ভোট হতো, শুধু বিএনপি এবং জামাতের ভোটে যদি নির্বাচনটা হতো, তাহলে কি হতে পারতো? এখানে কিন্তু মানে আপনি ধরেই নিতে পারেন যে জামাত আরো বেশি আসন পেতে পারতো। এই তো ৭৭ আর ১৩৯টার মধ্যে পার্থক্যটা কি? পাইতো। কিন্তু আওয়ামী লীগ ওখানে জয়েন করে নির্বাচন বর্জনের কথা বলে, আবার কিছু কিছু মানুষ ভেতরে ভেতরে ভোট দেওয়ার কথা বলে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, আওয়ামী লীগের কোনো লাভ হয়নি এবং স্বাধীনতার পক্ষের শক্তির কোনো লাভ হয়নি। সেটা প্রথম দিনই প্রমাণিত হয়েছে, যে প্রথম দিনই আপনি রাজাকার আলবদরের নামে আপনি শোক প্রস্তাব আনছেন। প্রথম দিনে আপনি আবার কিলারের নামে, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের কিলারের নামে আপনি শোক প্রস্তাব আনছেন। প্রথম দিনই আপনি আপনার সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আপনি অপমান করছেন, করেন নাই? মতিউর রহমান নিজামী সহ এদেরকে আপনি শোক প্রস্তাব এনে আমাদের দেশে যে একটা সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টকে আপনি অপমান করছেন। আমাদের সুপ্রিম কোর্টের কোনো অস্তিত্ব থাকে না। সো দে হ্যাভ ডান ইট। আপনি এইটা করলেও করতো, ওইটা করলেও করতো, তো আমার দরকারটা কি ছিল ওদেরকে ভোট দিতে যাওয়া? বাট আমার যুক্তি একরকম, আরেকজনের যুক্তি একরকম, মডারেটদের যুক্তি একরকম, কিন্তু কথা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজাকার কিন্তু হোল স্কোয়ার, মানে 100% রাজাকার। মুক্তিযোদ্ধারা 99% হয়ে যায়। মুক্তিযোদ্ধারা কিন্তু 50% হবে, 49% হবে, হয় নাই। হাফিজউদ্দিন আহমেদ তার শুধুমাত্র সংসদ সদস্য পদ রাখার জন্যই উনি কিন্তু এই রাজাকার আলবদর, বাট এই হাফিজউদ্দিন আহমেদের স্টেটমেন্ট আছে যে এই বিচার হওয়ার দরকার ছিল। যে হাফিজউদ্দিন আহমেদ এই স্টেটমেন্ট দিয়েছিলেন তখনকার সময় এই বিচার হওয়ার দরকার ছিল এই রাজাকারদের, তাহলে সে হাফিজউদ্দিন আহমেদের সামনে দিয়ে তিনি ওই বিলটাকে পাশ করেছেন। সো বোঝা যায় মুক্তিযোদ্ধা তার প্রয়োজনে কিন্তু 49% হয়ে যেতে পারে, কিন্তু রাজাকাররা কিন্তু 100% থাকে এবং বংশবৃদ্ধি করতে থাকবে। সো আমরা খালি ছাড়ি দিতে থাকবো। আরো একটা জিনিস আমি বলি, অতীতের মতো করে তারেক রহমানে কিন্তু ছাড় দেওয়া শুরু করছে এই ধর্মকে, খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি কালিমা, না কালিমা ওটা ঠিক আছে, কালিমা নিয়ে উনি একটা বললো যে আমরা অতি সুন্দর খোদাই করা একটা জিনিস, একটা সৌন্দর্য বর্ধনের কিন্তু আমরা করছি। পারতেন আপনি ধরলেন এটাকে কালিমা না, এটা অন্য কোনো, আমি লেখাপড়া যাই না, আমি বললাম এটা একটা খুব সুন্দর একটা আর্ট, অসুবিধা নেই। কিন্তু উনি প্র্যাকটিক্যালি ওনার ক্ষমতার 12-14 দিন বা কতদিন, এখন কতদিন হলো, 17 তারিখে এসছে, আর এখন হলো 11 তারিখ, 1 মাসও হয় নাই, 12 তারিখ, তো 1 মাসও হয়নি। সে তার মধ্যে প্রথমেই ওনার প্রথম বড় ডিসিশনগুলোর মধ্যে কি নিছেন দেখেন, বড় ডিসিশনগুলোর মধ্যে আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনার মতো কিন্তু সেও কিন্তু শুরু করেছে ওই রাজাকার তোষণ নীতি, মানে ধর্ম তোষণ নিচ্ছে, রাজাকার না, ধর্ম তোষণ। কি প্রথমে ওনার হলো ফ্যামিলি কার্ড, তাই না? তারপরে হলো ওনার যে কি বলে কৃষকের করা, কি বলে ঋণ মকুব করছেন। 3 নাম্বার কি করছেন? খাল কাটা এখনো শুরু হয়নি, 3 নাম্বারই করেছেন হলো ইমামের জন্য প্রতি মাসের সম্মানী, মুয়াজ্জিনের জন্য সম্মানী, মন্দিরের পুরোহিতের জন্য সম্মানী, চার্চের পালকের জন্য, মানে জন্য কি বলে ওটা, চার্চের যাজকের জন্য সম্মানী, সবার জন্য সম্মানী করছেন। প্রথমেই কিন্তু ধর্মতোষণ নীতি শুরু হয়ে গেছে কিন্তু, এবং এই ধর্মতোষণ নীতির মধ্যে কিন্তু কি বলে পাল্লাটা একজনেরটা কম, একজনেরটা বেশি। কোনটা? এই ইমাম মুয়াজ্জিন এদের জন্য 10,000 টাকা আর অন্যদের জন্য 8,000 টাকা। না, এটা তো এখন ধর্মজীবী যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে তো 10,000 টাকা দিলে সে ফ্রিতে 6 মাস তারেক জিয়ার পক্ষে গান গাইবে। মানে আমাদের দেশের মোল্লারা, আমি ওইটার কথা বলছি না, আমার কথা হলো তোষণ নীতিটা। আমার কথা হলো তোষণ নীতিটা শুরু হয়েছে কিন্তু
ভবিষ্যতে শেখ হাসিনা যে তোষণ নীতি ছিল, ধর্মের তোষণ নীতি, এই ধর্মীয় তোষণ নীতির ভিতরে কিন্তু তারেক রহমান নিজেকে অ্যাড করলেন কিন্তু। হ্যাঁ, উনি অ্যাড করছেন, উনি এটা সম্মানে রাখছেন। তারপর আবার উনি করছেন কি বোনাস। ভাই, বোনাস শব্দটার অর্থ কি? বোনাস, বোনাস আপনি বোনাস ক্যাটাগরিক্যালি, ওইখানে বোনাস পুরোহিতদের জন্য কিন্তু 5,000 টাকা রাখা হয়েছে, বৈষম্য। হ্যাঁ, ওই তো আমি বললাম তো সবগুলো বৈষম্য, তো আমি সেটা বললাম 10 আর 8,000 এরকম করে কি কি যেন করছে। আরেকটা হলো বৈষম্য কোনটা যে করলো, ওই আমি ইয়েটা হারাই ফেললাম, একটা আরেকটা পয়েন্ট ছিল জি, এটা। এই যে একের পর এক ধর্ম ধর্ম মানে শেখ হাসিনার মতো করেই আর কি ধার্মিকদের তিনি ধার্মিকদের তোষণ শুরু করে দিয়েছে। উদ্দেশ্য না, মানে ওই ধর্ম ব্যবসায়ীদের ও, কিন্তু তিনি আমি পকেটে আমি নেওয়া শুরু বোনাসের করেছেন। কথা বলছিলাম। বলেন, জি। বোনাসের আবিধানিক যদি আপনি অর্থ দেন, বোনাস হলো আমি কাজ করলাম, আমাকে বোনাস দেওয়া হলো। বোনাস ইজ তার অনারারিয়াম ডিফারেন্ট। আমি কাজ করতেছি, আমাকে সম্মানিত করলো, এটা কোনো ইয়ে না। কিন্তু আমি 30 দিন 30 দিন করে প্রতি মাসে আমি 365 দিন কাজ করেছি, এই জন্য ছুটি সহ, সেই জন্য আমাকে মাসে 5,000 টাকা বোনাস দেওয়া হয়। বোনাস বোনাস হলো আমার পারিশ্রমিকের ভিত্তিতে হবে। এই ইমামরা হুম। বোনাস পাবে কেন? পুরোহিতরা বোনাস পাবে কেন? কি কামের জন্য বোনাস পেতেছে? সে আল্লাহ আল্লাহ ডাকার জন্য বোনাস পাওয়া যায়? তা আল্লাহ ডাকার জন্য এত কম বোনাস, 1,000 টাকা, 2,000 টাকা? ভাই, এটা আমরা সবাই জানি যে তারেক জিয়া মাত্র ক্ষমতায় আসছেন, সব মোল্লা পুরোহিত ফাদাররা যেন তারেকের দালালি করেন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে বসে। আর যেহেতু ধর্মান্ধরা যাই এখানে, বাবা যা বলেছে, পুরোহিত যা বলেছে, মোল্লা যা বলেছে তাই ঠিক। তো মোল্লা সে যদি তারেক জিয়ার কেউ বিরোধীও হয়, সে যেহেতু মোল্লা বলেছে তার মানে ঠিক। যেমন এই যে এদের আরেক মোল্লা, এই যে আবু তালেব হিসাবে খ্যাত, পিনাকি বললেই তারা যে এটা করে, কারণ মনে করে যে আচ্ছা, লোকটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করেছে, যা বলেছে নিশ্চয়ই ভালোই বলেছে। আমরা সংসদে দেখলাম ইউনুচ্চা এবং আরও অন্যান্য যে কুখ্যাত সব, মানে এটা তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, সেই ডাল্ক নিউজ নাকি তার উচ্চারণটা, তো ড্যানিলোভিচ। ইউনুসকে, আচ্ছা হ্যাঁ, তো হ্যাঁ, তো এই 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 লোকটাকে দেখা যাচ্ছে, ইউনুসকে দেখা যাচ্ছে। সাইফুল আলম ভাই, আমাদেরকে যদি ভারতের তেল নিয়ে বলতে, যে ভারত থেকে মঙ্গলবারই আসছে 5,000 মেট্রিক টন তেল, এটা গত মঙ্গলবারের কথা। এই যে ভারতের উপরে নির্ভরশীলতা তেল, বা এই যে তারেক জিয়া, ভারতের পত্রপত্রিকাগুলো এইভাবে খবর করছিল যে শেষমেশ ভারতের কাছে তেল ভিক্ষা চাইলেন তারেক জিয়া। তো এই এইরকম নিউজটা নিউজও এই হচ্ছে। নিউজটা কনফিউজিং, বুঝছেন? এই নিউজটা হুম, তারিখেরটা পরে বলছি। এই নিউজটা যে 5,000 ইয়ে করে টন করে আসতেছে, এটা কিন্তু আগে থেকেই ঠিক করা। হুম, ঠিক আছে, এটা আগেরই, এটা প্রতিদিন 5,000 করে এমনিতে আসে। সরকার যেটা নতুন নিউজ, এই নিউজটা কনফিউজিং যে কারণে এটা কিন্তু ঠিক না। সরকার কিছুদিন আগে এই বাণিজ্যমন্ত্রী হুম, প্রণয় বর্মা এসেছিলেন তার সাথে দেখা করতে, তাকে একটা চিঠি দিয়েছেন ভারতের সরকারের কাছে, যে তাদেরকে যেন অতিরিক্ত তেল সরবরাহের ব্যাপারে, এটা শুধু 50,000 না, যদি পারে যতটুকু পারে দেওয়ার জন্য। একই রকমের ইকবাল হোসেন টুকু, উনিও কিন্তু প্রণয় বর্মার তার সাথে দেখা করছে, সেখানে উনি রিকোয়েস্ট করেছেন, এটাও দেখেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হইলো, এনারা যেগুলো প্রচার করছে যে আমাদের এই কি বলে এই আহ, যারা যারা প্রচার করতেছিল কি জানো, যে তেল আসতেছে, এই যে বললাম না 5,000 তেল আসা, এটা কোনো সিদ্ধান্তই হয় না। কারণ জয়সওয়াল, তাদের যে পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র, জয়সওয়াল কালকে প্রেস ব্রিফিং করে বলছে যে আমরা আমাদের চাহিদা পূরণ হওয়ার পরে যদি আমাদের কাছে এক্সট্রা কিছু থাকে তাহলে দেব। কালকে জয়সওয়ালের স্ট্রেট বক্তব্য হলো, আগে আমাদের আমাদের চাহিদা আমাদের ঠিক রাখতে হবে, তারপর আমরা এক্সপোর্টের সিদ্ধান্ত নেব। তার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী। এখন ওনাদের কাছে কোনো স্পেশাল ইনফরমেশন আছে কিনা যে নরেন্দ্র মোদী নিজেই বলে দিচ্ছে আমি 5,000 করে পাঠাচ্ছি, সেটা আমি জানি না। বাট দ্য রিয়েল ট্রুথ ইজ, জয়সওয়াল বলেছে যে ভারতের চাহিদা পূরণ হওয়ার পরেই কেবল তারা এই সিদ্ধান্তটা নেবে, তার আগ পর্যন্ত হবে না। কিন্তু কথা হচ্ছে যে কেন পাকিস্তানের কাছে চায় না, কেন কেন টার্কির কাছে যাচ্ছে না, কেন চায়নার কাছে যাচ্ছে না, ভারতের কাছে কেন? প্রশ্নটাই জায়গায় কিন্তু, যে ভারতকে পারলে আপনি দখল করেন। রাওয়া ক্লাব থেকে একজন তো বলছে দিল্লিতে, যে ইলেকশনে হারছে, যে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, সে তো বলছে যে দিল্লি দখল করাটা 4-5 দিনের ব্যাপার। তো দিল্লি দখল করলে তার তেল আনার জন্য পারমিশন হতে, তেলটা নিয়েই আসা যায়, জোর করে নিয়ে আসবো আমরা।
ভারত যত তেল আনবে, হলদিয়া বন্দরের তেল, বোম্বে বন্দরের তেল, না যা তা আছে সব আমরা আনবো নিই। কেন? আমরা তখন বলবো থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। দিল্লিতে বসে বসে আমরা মুড়ি মোয়া খাবো, না এখানে কেন খাবো, তেল তা আনতে হবে? কেন? তেলটা তেলের তেলটা মধ্যে আমাদের বসে দেশে থাকবো, যাবে। ভারত তেলে আমরা তেল দেবো সুইমিং না। পুল বানাবো তেলের। না, ভারতে আমরা তেলই দিব না। ভারতকে হুম। তেলে বুভুক্ষ রাখবো। ভারতকে তেলে একেবারে তেল ভারতকে দেওয়া হবে, পুরো বাংলাদেশ তেলে সয়লাভ হয়ে যাবে। বাংলাদেশের তেলের একটা 5 বছর মেয়াদি একটা রিজার্ভার খুলে, ওই 5 বছরের রিজার্ভার খুলে ওখানে আমরা সব জড়ো করবো। এটা করলে এইটা কেন করে না? এইটাই তো করা উচিত। সেই বাহিনীটাকে এখনই তো সেই বাহিনী তো পার্লামেন্টেই আছে। হ্যাঁ, হাবাদ হুম। আল্লাহ আছে না, পার্লামেন্টই তো আছে ওরা। খুবই ইন্টারেস্টিং। এবং সব ভিক্ষাও মিলিয়ে চায়, যদি ভিক্ষাও চায়, আবার বলে ভিক্ষা করবো না, আবার বলে এটা ভিক্ষা না, তো ভিক্ষাও চায়। আবার যারা ভিক্ষা দিবে তারাও বলে যে না, আমরা এখন ডিসিশন নেই নেই ভিক্ষা দিব কিনা। আবার এখান থেকে প্রচার করে ভিক্ষা কিন্তু পাই গেছি, 5,000 করে প্রতিদিন আসতেছে। একদম কনফিউজিং কিন্তু এটা। অথচ এই 5,000-এর ব্যাপারটা সরকার থেকে ইনফরমেশন যে প্রতিদিন 5,000 কিন্তু একটা আসতেছে, এটা অটো শেখ হাসিনার ওই যে পাইপলাইনটা নিয়ে, আমি অনেকবার বলছি, যে পাইপলাইনটা নিয়ে সাগর রুনি হত্যাকাণ্ডের কথা বলা হয়, যে রুনি এই পাইপলাইন আবিষ্কার করছিল, এই পাইপলাইন দিয়ে বাংলাদেশ থেকে গ্যাস পাচার হবে, এইটা নাকি সেটা নাকি তার ল্যাপটপে ছিল। এটা প্রচার করা হয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকা ছাপা হয়েছে, তার ল্যাপটপে এটা ছিল। এই জন্য সামিট গ্রুপ তাকে এটা মেরে ফেলছে। আর এই গ্যাসটা পাচার করতে হলো সামিট গ্রুপ। অথচ এই গ্যাস পাইপলাইনটা হলো অনেক আগের। এটা উদ্বোধনী হয়েছে খুব সম্ভবত 18 সালে বা এরকম কোন সালে। হ্যাঁ, এটা 18 সালেই না, বা 22 সালে বোধহয় উদ্বোধন হয়েছে। কিন্তু এটা ওই 18 সালে বোধহয় চুক্তি হয়েছিল যেটা করার জন্য, যেটাতে বাংলাদেশ 25% বাংলাদেশ ইনভেস্ট করেছে, এবং বাংলাদেশ ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে 75% লোন নিয়েছে, বাংলাদেশেরই সব কিছু, কিন্তু লোন নিয়ে ওই পাইপলাইনটা করেছে। অথচ এই পাইপলাইনটা ব্যবহার করার কথা হলো যে বাংলাদেশের ক্রাইসিস টাইমে যেন আমরা দ্রুত ইন্ডিয়ার কাছ থেকে, আমরা আসাম থেকে নিতে পারি, তেলের সাপ্লাইটা নিতে পারি, এই জন্য এই পাইপলাইনটা করেছে। এবং প্রতি বছর 1,80,000 মেট্রিক টন এটা দিয়ে আনার কথা, এবং সেটা কিন্তু আসছে, সেটা কিন্তু বন্ধ নাই কিন্তু। এখন ওই যে 5,000 করে বা এখন ওনারা প্রচার করছে যে আমাদের পারমিশন আছে, আমরা এই আসতেছে 5,000 করে প্রতিদিন আসবে, এখন আবার বলতেছে মঙ্গলবার আসবে। ঘটনাটা ওরা বলে দিয়েছে, নো, আমাদের চাহিদা আগে আমরা মেটাবো তারপরে। আর ওইটা অবশ্যই ইন্ডিয়ার জন্য অত্যন্ত বড় সুখবর যে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলবাহী জাহাজগুলোর উপরে, রাশিয়ার তেলের উপরে কিন্তু নিষেধাজ্ঞা উড্র করে নিয়েছে। সেটা আমাদের জন্য সুখবর এই জন্য, যদি আমরা ইন্ডিয়ার মাধ্যমে তেলটা আনতে পারবো, আমাদের জাহাজ যদি আসতে না দেয়, মানে at এটা least শুধু ইন্ডিয়ার মাধ্যমে ভারতের জন্য করেছে নাকি পুরো বিশ্বের যে কেউ রাশিয়ার তেল এখন কিনতে পারবে? পুরো বিশ্বের জন্য, রাশিয়ার তেলের আচ্ছা, জন্য এটা পুরো। কিন্তু তার এটা তো কারণটা ইরানের কি? উপর মানে নির্ভর করবে, বাট এটা তো মানে ইরানের উপর ইউএসএ, নির্ভর করবে। মানে এটা কি অন্য কোনো গেম খেলছে যে ইউএসএ যেন ইরান, মানে ইরান নির্ভর না হয়ে বা রাশিয়ার দিকে যাও তাও ভালো, কিন্তু ইরান, না না মানে না, কি এটা ব্যাপারটা? সেটা না, এটা হলো হরমুজ প্রণালীটাকে উন্মুক্ত করে ফেলানো। কারণ রাশিয়ার জাহাজ যদি চলতে দেওয়া হয়, ইরান যদি রাশিয়ার জাহাজ চলতে চায়, তাহলে অন্য জাহাজ চলতে দেবে না কেন? বুঝতে পারছেন, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স। এটা বাংলাদেশ বলে যে হ্যাঁ ইন্ডিয়ার জাহাজ আসতেছে, পাকিস্তানের জাহাজ আসে, ভুটানের জাহাজ, না আমারটা আসবে না কেন? যুক্তিগুলো আর কি। এই জন্য হুম। এটা আসলে মানে এটা হলো ডিপ্লোম্যাসি ভাই। আপনি কূটনীতি তো করবেনই, আপনি যখন যেটা সুবিধা এটা তো করবেনই। এখন রাশিয়া এখন হয়তো ইরানকে বলবে, ইরান তো আমার জাহাজগুলো তুমি এখান থেকে যাইতে দাও। এখন ইরান এবং রাশিয়ার মধ্যে মারামারি লাগানোটা একটা টার্গেট তাদের, বুঝতে পারছেন? আবার ইন্ডিয়া বলবে ইরানকে, ভাই ইরান, তুমি রাশিয়ার থেকে আমার যে তেলগুলো আসছে এগুলো ছেড়ে দাও। তাহলে ইরান এবং ভারতের যে বন্ধুত্ব আছে ওইটার মধ্যে একটা টুটাফাটা হয়ে গেল। সো সব ধরনের টুটাফাটা লাগাই দেওয়া যায়, এটা একটা পলিটিক্স। ট্রাম্প একটা পলিটিক্স মানে করছে। আন্তর্জাতিক এত খেলা চলছে, অথচ আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় বাংলাদেশের সংসদে চিপায় বসে বসে সংসদটা দেখতেছেন। কান পুরো চুলকাইতেছে। হায়ালা খালেদা অবস্থা, সিচুয়েশন। সাইফুল আলম ভাই, আমরা একদম শেষের দিকে, আমরা যদি আবার একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি যে আমাদের আজকে টাইটেল এবং ডেসক্রিপশনে যেটা বলছি আমরা, যে রাজাকাররাই তাহলে আসল মুক্তিযোদ্ধা। আম, এই 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 যে রাজাকার যেগুলো নব্য অতীত, এই রাজাকারগুলোর অবস্থান দেখি, বুঝতে পারছি। তো সাইফুল ভাই, কোন দিকে যাবে সামনের ভবিষ্যৎ? মানে এই সংসদে আর কি কি হতে পারে আপনি মনে করেন, বা বাংলাদেশ কি আসলে স্থিতিশীল হবে? যে যে জিনিসটা অনেকেই জানতে চান, যেমন অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, অনেকেই ঘর ছাড়া, দেশ ছাড়া,
তো এই জিনিসগুলো সুরাহা হতে পারে কিনা, নাকি এইভাবেই তারেক জিয়া নিয়ে যাবে, এই বর্বরতাই যে চলতে থাকবে? দেখেন, আমাদের অতীত ইতিহাস যেটা বলে যে আমাদের দেশের মানুষ মানে একটা পর্যায়ে এসে একটু স্থিতিশীলতা দেখলে চুপ মেরে যায়। তো সেদিক হুম। থেকে যদি তারেক রহমান 2 বছর একটা স্থিতিশীল গভর্নমেন্ট উপহার দিতে পারেন, হ্যাঁ, তাইলে আপনি বলতে পারেন যে একটা মানুষ মনে করবে যে একটা স্থিতিশীল জায়গাতে গেছে। তখন আওয়ামী লীগ যদি কোনো গেঞ্জাম করে, সেই গেঞ্জামটা কিন্তু আওয়ামী লীগের গায়ের মধ্যে যাবে। কিন্তু কথা হুম। হচ্ছে, এই সময়কাল কি তারেক রহমান পারবেন? কারণ উনি রাজাকারদের কাঁধে নিয়ে, রাজাকারদের সব দামি যদি উনি মানতে না পারেন, এরাই তো রাস্তায় থাকবে। রাজাকাররা যত যত দাবি করবে, সব দাবি তো ওনার মানতে হবে তো। যেমন এই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখন রাজাকার বানায় ফেলানো, এখন তো আসলে মুক্তিযোদ্ধারাই রাজাকার। কারণ একটা পার্লামেন্টে চিহ্নিত খুনি, আমাদের বুদ্ধিজীবী হত্যাকারী, তাদের সবাই সবাইকে তাদেরকে যারা হত্যা করেছে তাদের জন্য আমরা রাষ্ট্রীয় শোক প্রকাশ করলাম সংসদের মাধ্যমে। হুম। তাহলে আপনার কি, আপনার এই যে মানে এখানে মুক্তিযোদ্ধারাই তো রাজাকার হয়ে গেছে। এবং বিএনপির পক্ষে কি এই জায়গা থেকে বেরোচ্ছে এত বড় এক্সট্রিম জিনিস? এটাই তো বিএনপি যদি প্রথম দিন ঠেকাইতে পারতো যে নো, আমার এইটা যদি আমরা করি, আমাদের সুপ্রিম কোর্ট কোশ্চেন, অন্য কোনো ব্যাপার না, মুক্তিযোদ্ধা ইয়ে বাদ দিয়ে বিএনপি ভাবতে পারে যে জামাতের সাথে মুক্তিযোদ্ধা বা রাজাকার নিয়ে ঝগড়া না করে তারা তো টেকনিক্যাল বলতে পারতো যে যারা বাংলাদেশে কনভিক্টেড হয়েছে, যারা বাংলাদেশে ফাঁসির দণ্ড পেয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে, সুপ্রিম কোর্টের ফাইন ইয়ের মাধ্যমে, তাদেরকে কোনো না কোনোভাবে পার্ডন করার আগ পর্যন্ত তো আমি এখানে নাম ঢুকাইতে পারি না। সে তো অপরাধী, এখন পর্যন্ত বাংলাদেশের খাতা কলমে কিসে সে অপরাধী না? এবং কিসের জন্য অপরাধী? সে মানবতা বিরোধী অপরাধের জন্য অপরাধী, সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য অপরাধী। এই দুইটা কারণে সে অপরাধী। আর সেই অপরাধ থাকা সে অপরাধী চিহ্নিত থাকা অবস্থায় জাতীয় সংসদ তার নামে শোক প্রস্তাব করে। কি দাঁড়ালো? কারা অপরাধী তাইলে? আমাদের সুপ্রিম কোর্ট অপরাধী, মুক্তিযোদ্ধারা অপরাধী, যারা বিচার করছে তারা অপরাধী, যারা বিচার কার্য পরিচালনা করছে তারা অপরাধী, যারা এই আন্দোলন করছে তারা অপরাধী। তো বাংলাদেশ তো উল্টাই দিছে প্রথম দিনেই। তারেক রহমান এই জায়গা থেকে বেরোতে পারবে না। ভবিষ্যৎ, আপনি স্থিতিশীলতার কথা বলেন, এই প্রথম দিন উনি যে অস্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছেন, যে কি বলে মানে এটা কি বলে, অস্থিতিশীলতার যে বীজ বপন করছেন আপনি হুম। প্রথম দিনে, কিন্তু ওদের কথায় বাধ্য হয়ে উনি এটা করছেন। সো উনি কি হন নাই, তাদের তাদের করেন, অস্থিতিশীলতার বীজ বপন করেন না। এই যে আমি তো এই আলোচনাটা করতে চাই না, কোনো দরকার ছিল না। আমি তো প্রথম থেকে এটা প্রশংসা করতে চেয়েছি, করি নাই আমি প্রথম থেকে। আপনি প্রথম আমার জিজ্ঞেস করছেন যে আপনি এটা কেন করতেছেন। আমি তো চাইছি যে এই পার্লামেন্ট যেন একটু চলুক না রে ভাই, দেশটা মানুষ শান্তিতে থাকুক, এটা তো আমিও চাইছি। কিন্তু জি। আমি কি পারছি? আমি কি স্বস্তি দিতে পারছি? আপনি স্বস্তি দিতে পারছেন যে যখন দেখেন যে কনভিক্টেড ক্রিমিনাল, এক কনভিক্টেড মুক্তিযুদ্ধ বিরোধী, কনভিক্টেড বুদ্ধিজীবী হত্যাকারী, তার জন্য তাকে পার্ডন করা হয় নাই, পার্ডনের আগে তার নামে সংসদে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। একটা শেষ প্রশ্ন সাইফুল আলম ভাই, পুলিশ হত্যার বিচার হবে? কারণ পুলিশ দ্বারাই বিএনপি ক্ষমতায় থাকবে, এবং বিএনপির অতীত ইতিহাসে আমরা দেখতে পাই পুলিশকে নির্দেশ দিয়ে বিভিন্ন হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে একের পর এক। তো এইবার পুলিশ হত্যার বিচার না করলে পুলিশ তো পারফর্ম করবে না। মানে কে চাইবে সে মানে এই ধরনের পুলিশ কিছুতে হত্যার যেতে? মানে বিচার নিয়ে ডিলেমা আছে, অনেক অনেক ডিলেমা। সেই ডিলেমাগুলো, একদিকে প্রচন্ড প্রেশার হয়ে গেছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে। আইজিপি নিজে ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, আপনি বলছেন যে সকল পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, এবং বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তিনি বলেছেন। তো আবার নাগরিকদের মধ্য থেকে কিন্তু পুলিশ হত্যা বিচারের জন্য ইয়েতে কিংবা মামলা করার জন্য আবেদন করেছে, সেটা যদিও কোর্ট অ্যাকসেপ্ট করে না, কিন্তু এটা শুরু হয়েছে। কিন্তু পুলিশ হত্যার বিচার না হলে এই সমাজ কখনো টিকবে না। পুলিশ শব্দটা বাংলাদেশ থেকে উঠে যেতে হবে, কারণ পুলিশকে হত্যা করা যায়। এইটা যদি আপনার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই পুলিশ তাহলে অন্য কোনো নামে, ওই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড নামে আপনি আনতে হবে, বাংলাদেশ রেভলিউশনারি গার্ড নামে আপনি কাউকে আনতে হবে, হ্যাঁ। অথবা আমি এটার এই হত্যাকাণ্ডের বিচারের কোনো বিকল্প দেখি না। এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, মবের হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এই সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হলে কিন্তু আমি বলতে পারি যে সরকার কাঠামোর মধ্যে কিন্তু আঘাত পড়বে। যে কারণে পুলিশের এই প্রথম নতুন নিযুক্ত ইন্সপেক্টর জেনারেল, তিনি কিন্তু পরশুদিন ঘোষণা দিয়েছেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত কিন্তু শুরু হয়ে গেছে। এবং আসিফ নজরুল সহ
আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ অনেকের নাম আসতেছে এই তালিকায়, যাদেরকে উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটা কিন্তু পুলিশের তদন্তে আসতেছে। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আমরাও আশা করি পুলিশ তারাও আমাদের ভাই, আমাদের কারোর চাচা, মামা, পিতা, বন্ধু, অনেকেই, মানে তারা তো আর আসমান থেকে আসে নাই। তো তাদের হত্যার যেভাবে যে নৃশংস হত্যা তাদের করা হয়েছে, মানে থানা ঘেরাও করে করে, এবং তারা যা কিছু করেছেন পুরোটাই হচ্ছে রাষ্ট্রের আইন মেনে, আইন বা নির্দেশে। তো আমরা আবু সাইদের হত্যার ঘটনাটি দেখতে পাই। তো আবু সাইদ হত্যা কেউ তো মরেছে, কারণ ও গেছিল পুলিশ মারতে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্বে ছিল পুলিশ ওই সময়। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আপনি ভাঙচুর করবেন, তো এটা পুলিশ রক্ষা করবে না, সেই রক্ষা করতে যে রাবার বুলেট মারে সেটা হয়ে যাবে হত্যা। যাই হোক, সরকার, তৎকালীন সরকার আমাদেরকে সেটা যে আসলে রাবার বুলেট ছিল, লিথাল ওয়েপেন ছিল না, সেটা আমাদেরকে জানায় নাই। অনেক পরে আমরা এখন নিজে নিজে জানলাম। আগে তো মানে নিজের দায়িত্বে খুঁজে টুজে দেখলাম যে আচ্ছা ঘটনা এটা। এবং আবু সাইদের বাবার বক্তব্য, পোস্টমর্টম রিপোর্ট, এগুলো সবই স্পষ্ট করছে আমাদের। আমরা চাই যে পুলিশ হত্যার বিচার হোক এবং সেই বিচারটা দ্রুতই হোক, কারণ পুলিশকে যদি আপনি তার ন্যায় বিচার নিশ্চিত না করেন তাহলে দেশে অরাজকতা থাকবেই, চলবেই। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। দর্শকরা বলছেন যে শো আরও লম্বা করতে, না, আমরা চাই সবসময় 40 মিনিটের মধ্যে রাখতে, কিন্তু তারপরও সমসাময়িক অনেকগুলো বিষয় এত বেশি থাকে, এত বেশি, খুব দ্রুত এত বেশি ঘটনা ঘটে যায় যে আমরা আসলে চাইলেও ছোট করতে পারি না। অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক। আমরা এই ইউটিউবের স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পাই যে বেশিরভাগ আমাদের যারা ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আপনার কোনো পয়সা খরচা হবে না, কিন্তু আমাদের অনেক লাভ হবে। সাবস্ক্রাইব করতে পারেন। যদি এই আলোচনা আপনার ভালো লাগে আপনি লাইক করতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। আপনার কোনো মতামত থাকলে দিতে পারেন। মতামত যদি আপনার সমালোচনা থাকে সমালোচনা করতে পারেন। কমেন্ট বক্স খোলা রয়েছে, এই জিনিসগুলো মানে পার্টিসিপেট করা, এটা করবেন, এই অনুরোধ রইল। এবং সাইফুল আমির ভাইয়ের ইউটিউব চ্যানেলে হচ্ছে অ আ ক খ, তিনি সেখানে যে 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 জায়গাগুলোতে উনি শো করেন সেগুলো তার একটা চ্যানেলেই সব থাকে। তো আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাইফুল আহমেদ ভাই, আপনার শেষ কোনো বক্তব্য আপনি যদি বলতে চান আমাদেরকে, আমরা শুনতে চাই। শেষ বক্তা সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, বাংলাদেশ ও ভারতে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা। আর হলো আহ, একটা অনুরোধ করি, আপনার দেশে রোজা শেষ হচ্ছে, সামনে ঈদ আসবে, আমাদের মুসলমানদের নীতি অনুযায়ী আপনারা ফিতরা দিবেন, জাকাত দিবেন, অনেক কিছু দিবেন। এই টাকাগুলো আহ, জঙ্গি তৈরির কারখানা মাদ্রাসাগুলোতে দেবেন না, এটা হলো আমার অনুরোধ। আপনি পারলে আপনার গরিব আত্মীয় স্বজন, যে লোকজন কষ্টে আছে, আপনার প্রতিবেশী, এবং গত 2 বছরে যারা কষ্টে আছে, বা 2 বছরের কারণে যারা কষ্টে আছে, তাদেরকে যদি আপনার আশেপাশে দেখেন, তাদেরকে একটু সহায়তা করেন, অনেক কাজে লাগবে, এরাই আপনার বন্ধু হবে। আর অন্যরা আপনার ঘাড় মটকাতে আসবে, যাদেরকে আপনি টাকা দিবেন সেই জঙ্গিরা এসে আপনাকে আপনার ঘাড় যেটা আমাদের ঘাড় মটকিয়েছে অলরেডি। আর যথারীতি ইউনুস এবং তার গংকে যেখানে পাবেন হ্যাকলিং করবেন, যেখানে পাবেন তাদের জিজ্ঞেস করবেন যে তারা আমাদের দেশটা কেন ধ্বংস করলো, তাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করবেন, নাজেহাল করবেন, পারলে পচা ডিম মারবেন। এবং ইউনুসের সকল প্রোডাক্ট, গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করুন। অনেক ধন্যবাদ। জি, সাইফুল আলম ভাই অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা অনেক ভালো থাকবেন। আমি সাইফুল আমিন ভাইয়ের চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে রেখেছি, একদম শেষের দিকে দেখবেন যে অ আ ক খ, তারপরে লিঙ্ক রয়েছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এবং আপনাদের মতামত যথারীতি আপনারা জানাবেন। অনেকের কমেন্ট পড়ার চেষ্টা করেছি, অনেকের কমেন্ট ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারিনি, কারণ এটা আপনারা জানবেন যে সবার কমেন্ট পড়া সম্ভব নয়। তো আমরা পরে পড়ে নেই এবং অনেকের কমেন্ট দেখিয়েছি এখানে। তো আপনাদের মতামত সত্যিই আমাদের সমৃদ্ধ করে, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়।